হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এবছর 2024-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের জন্য ম্যাথামেটিক্সের যে এমসিকিউ এবিটি 2024 থেকে আমরা সলভ করছি। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 108 থেকে যে 6টি এমসিকিউ আছে সেই 6টি এমসিকিউর আমরা সলিউশন করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা কি বলেছে 108 পেজের। এখানে দেখে নাও এবিটি এর টেস্ট পেপারের প্রথম যে প্রশ্নটা রয়েছে কি বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 250 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 255 টাকা হলে সুদের হার হবে বার্ষিক কত পার্সেন্ট। এখানে 4টি অপশন দিয়েছে, সেই 4টি অপশনের মধ্যে তোমাদের কোনটি উত্তর হবে সেটা বলতে বলেছে। তো কোশ্চেনটা সমাধান করার আগে তোমরা আগে ভালো করে জেনে নাও যে সরল সুদ, একদিকে হচ্ছে সরল সুদ লিখলাম সরল সুদ, আরেকদিকে আমরা লিখছি চক্রবৃদ্ধি সুদ। সুদ যেহেতু দুই প্রকারের হয় তাহলে একটা সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। ঠিক আছে, তো কোশ্চেনটা খুব ভালো করে বোঝার আগে কনসেপ্টটা বুঝে নাও, তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজে দিতে পারবে। তো সরল সুদ কি আমরা দেখে নেব যে সরল সুদ হচ্ছে ধরে নাও কোনো একটি মূলধন, তো আমরা এখানে মূলধনটি ধরে নিলাম সাপোজ 100 টাকা। 100 টাকাকে যদি আমরা ব্যাংকে রেখে দিই তাহলে ব্যাংকে যদি আমাদের সরল সুদ হিসাবে সুদ দেয়, সরল সুদের হিসাবে, তাহলে দেখা যাবে 100 টাকাকে যদি আমরা 5 বছরের জন্য, 100 টাকা কত জন্য 5 বছরের জন্য যদি রেখে দেওয়া হয় তাহলে কি হচ্ছে 100 টাকার কিন্তু প্রতি বছর 5 বছরের মধ্যে প্রতি বছর কিন্তু সুদের পরিমাণ কিন্তু আমাদের 1 থাকবে। ধরুন সাপোজ 10% সরল সুদে দেয় তাহলে 100 টাকার প্রতি বছরের সরল সুদ কিন্তু 10% করে, সাপোজ যদি ধরে নেওয়া হয় যে 10 টাকা করে হয় তাহলে প্রতি বছর কিন্তু আমাদের সরল সুদের পরিমাণ হবে 10 টাকা। প্রথম বছরের সুদ পাবো 10 টাকা, পরের বছর সুদ পাবো আরও 10 টাকা, তারপরের বছর সুদ পাবো আরও 10 টাকা, তারপরের বছর সুদ পাবো আমরা আরও 10 টাকা, তারপরের বছর সুদ পাবো আমরা আরও 10 টাকা। মানে প্রতি বছরে সুদের পরিমাণটা কিন্তু আমাদের কাছে সমান হবে এবং মূলধনটাও কিন্তু আমাদের সেই 100 টাকায় থাকবে। তো 100 টাকারই উপর প্রতি বছর 10% করে সুদ করলে প্রথম বছর 10 টাকা, আবার 100 টাকার উপর পরের বছরে 10% করলে পরের বছরে আবার সুদ 10 টাকা। এইভাবে করে কিন্তু 5 বছরের সুদ কিন্তু আমরা 50 টাকা পাবো। কিন্তু চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে দেখবে, চক্রবৃদ্ধি সুদের দেখবে প্রথমে ধরে নাও কোনো আসল 100 টাকা, ঠিক আছে, তো একে যদি আমরা 5 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে রাখা হয় তাহলে এই সাপোজ 10% করে রাখা হলো, তাহলে কি হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধির যে 5 বছরের মধ্যে প্রথম বছরের যে সুদটা হবে সেই সুদটা হচ্ছে আমাদের 10 টাকা। 100 টাকার 10% যদি আমরা করা হয় তাহলে হচ্ছে 10 টাকা প্রথম বছরের সুদ। কিন্তু চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে দেখব আমরা যে পরের নেক্সট, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, কিন্তু পরে যখন নেক্সট ইয়ার আসবে তখন কিন্তু আসল যেটা ছিল ওটা আর 100 টাকা থাকবে না, তখন ওই আসলের সাথে আমাদের ফার্স্ট ইয়ারের সুদ যুক্ত হয়ে আমাদের কত হবে 110 টাকা। তখন সেকেন্ড ইয়ারে কি হচ্ছে, মানে দ্বিতীয় বছরে এই 10% সরল সুদটা কিন্তু আর 100 টাকার উপরে হবে না, 10% সরল সুদটা কিন্তু নেক্সট যে আসল হলো সুদ যুক্ত সুদ 10 টাকা সুদ, প্রথম বছরে 10 টাকার সুদ 100 টাকার সাথে যুক্ত হয়ে যে 110 টাকা হলো, এই 110-এর উপর কিন্তু আবার এরবার কিন্তু সেকেন্ড বছরে 10%-এর সুদ পাওয়া যাবে। তাহলে সেকেন্ড বছরের সুদ কত হয়ে যাবে 11 টাকা। তাহলে সেকেন্ড বছরের সুদ কিন্তু ফার্স্ট বছরে ছিল 10 টাকা, সেকেন্ড বছরে কিন্তু হয়ে যাবে 11 টাকা। আবার যখন থার্ড বছরে যখন ক্যালকুলেট করা হবে তাহলে থার্ড ইয়ারে দেখা যাবে যে আগে আসল ছিল আর সেকেন্ড ইয়ারে এখানে সুদ এলো 11 টাকা, তাহলে কত হলো 100 কিন্তু 11 টাকা আমাদের থার্ড ইয়ারের 3 বছরের জন্য থার্ড ইয়ারের কিন্তু সুদটা আসল চেঞ্জ হয়ে গেল 111 টাকা। এবার থার্ড ইয়ারে যখন সুদ বের করব ওই 10%-এর সুদটা কিন্তু 100-র উপরে হবে না, এবার আমাদের 111-র উপর কিন্তু 10%-এর সরল সুদটা হবে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এইভাবে প্রতি বছরের সুদের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। তাহলে এই সুদটাকে আমরা বলবো চক্রবৃদ্ধির সুদ। আর সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রতি বছরে সুদের পরিমাণটা সেম থাকবে, যেহেতু আসল ওই 100 টাকার উপরেই কিন্তু প্রতি বছরে সুদের যে হার 10% ওইটা থেকে আমরা কিন্তু প্রতি বছরের সুদটা আমরা দেখতে পাবো সেম বেরোবে। হ্যাঁ, আর চক্রবৃদ্ধি সুদ যেহেতু ক্ষেত্রে কি হচ্ছে
প্রথম বছরে যেটা বেরোলো সেটা কিন্তু ওই আসলের সাথে যুক্ত হয়ে সেকেন্ড বছরের আসল হয়ে যাবে। আবার ওই সেকেন্ড বছরের সুদ বের করার পরে থার্ড বছরের আসল কি হবে, ওই প্রথম বছরের 100 ছিল তার সঙ্গে এই সুদটা আবার যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সরি এখানে 100 হবে না, এখানে 100 হবে না, 110 যেটা ছিল আসল 110, ওই 110-এর সাথে আবার কিন্তু আমাদের সুদটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে একটু ভুল হয়েছিল, তাহলে 110 হবে না, 110-এর সঙ্গে আমরা এই 11 টাকা যুক্ত করে 121 টাকা, তাহলে থার্ড বছরে কিন্তু 121 টাকার উপর কিন্তু চক্রবৃদ্ধি সুদটা পড়বে। এইভাবে কিন্তু প্রিন্সিপাল চেঞ্জ হবে, আবার সুদের সঙ্গে যে সুদ আসবে তার সঙ্গে প্রিন্সিপাল অ্যাড হয়ে আস্তে আস্তে এইভাবে কিন্তু বাড়তে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সুদ। তো সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরের সরল সুদ কত ছিল, 10 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের সরল সুদ কত ছিল, 10 টাকা। তার মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ছিল 10 টাকা। তাহলে প্রথম বছরের সরল সুদ আর প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু সেম হয়, হ্যাঁ। কিন্তু সেকেন্ড বছরের সরল সুদ কত ছিল, 10 টাকা, কিন্তু দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত ছিল আমাদের, 11 টাকা। ঠিক আছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রথম বছরের পর থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে প্রথম বছরের সরল সুদ আর প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়। আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি হচ্ছে, প্রথম বছরের পর দ্বিতীয় বছর থেকেই কিন্তু আসলটা পরিবর্তন হতে থাকতে। ঠিক আছে, তো এবার এই কনসেপ্টটা দিয়ে আমরা এখানে এই যে অঙ্কটা তোমাদের বলেছিল, এখানে কি বলেছিল দেখে নাও। একের প্রথম প্রশ্নটা বলেছিল কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 200, তাহলে আমরা একদিকে লিখবো সরল সুদ। ঠিক আছে, তাহলে সরল সুদ কি বলেছিল, 2 বছরের কত ছিল, 250 টাকা, 2 বছরে 200, তাহলে 1 বছরে কত হবে, 1 বছরে সরল সুদ কত হয়ে যাবে, তাহলে 250 ভাগ 2 সমান কত হয়ে গেল, তাহলে 125 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি পেলাম, 2 বছরের সরল সুদ যদি 250 হয়, তাহলে প্রথম বছরের সরল সুদ কত হচ্ছে, 125 টাকা। তাহলে ধরে নাও আমাদের এখানে বলেছিল কোনো মূলধন, তাহলে আমরা আসলটাকে আমরা ধরলাম পি, আর যেহেতু আমাদের এখানে সুদের হার বের করতে বলেছে, তাহলে আমরা সুদের হারটাকে ধরলাম আর। সময়টা হচ্ছে আমাদের টি ইকুয়ালস টু এখানে 1 বছর, আর সুদ এখানে আমরা ধরলাম আইটা হচ্ছে আমাদের এখানে প্রথম বছরের 125 টাকা। তাহলে আমরা যদি প্রথম বছরের সুদের ফর্মুলা ফেলি, আমরা জানি প্রত্যেকে আই ইকুয়াল টু পিআরটি বাই 100। ঠিক আছে, তাহলে এখানে প্রথম বছরের ক্ষেত্রে সুদ কত হচ্ছে, 125 টাকা, আর আসল কত জানি না, সুদের হারটাও আমরা জানি না, আর সময়টা হচ্ছে আমাদের কাছে 1 বছর, তাহলে হচ্ছে ইনটু বাই 100। এবার অতএব এর কিছু নেই, মানে এটাকে 1 ধরবো বা ক্যালকুলেশন করো, পিআর ইনটু 1 কত হয়, পিআর, এবার কর্নার গুণ করে দাও, তাহলে পিআর ইনটু 1 কত হবে, পিআর, আর এদিকে হচ্ছে 125 ইনটু 100 করলে কত হবে, 12,500, তাহলে পিআরের ভ্যালু কত হলো আমাদের কাছে, 12,500। ঠিক আছে, এটা সরল সুদ থেকে আমরা বের করে রাখলাম। এবার এদিকে দেখো চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধির সুদ। আচ্ছা, চক্রবৃদ্ধির 2 বছরের সুদ বলেছিল, 255 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ছিল 255। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদটা কত হবে, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ আর প্রথম বছরের সরল সুদ সমান হয়, আমরা একটু আগে দেখলাম। তাহলে 1 বছরের সরল সুদ 125, তাহলে চক্রবৃদ্ধির যে প্রথম বছরের চক্রবৃদ্ধির সুদটা কত হবে, 125 টাকাই হবে, 125 টাকায় হবে। তাহলে সেকেন্ড ইয়ার যেটা আছে সেই বছরটাতে চেঞ্জ হয়েছে, তাহলে দ্বিতীয় বছরটাতে কত হবে, তার বাকিটা হবে তাহলে দ্বিতীয় বছরের জন্য, তার মানে টোটাল 2 বছরের জন্য 255, তার মধ্যে 125 বাদ দিয়ে দিলাম প্রথম বছরটা, তাহলে থাকছে আমাদের বিয়োগ করে কত হবে, 130 টাকা। ঠিক আছে, 130 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কত, দ্বিতীয় বছরের সুদ। তাহলে আমরা দ্বিতীয় বছরের সুদের ক্ষেত্রে, তাহলে প্রথম থেকে দ্বিতীয় বছরের সুদের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, যে দ্বিতীয় বছরের সুদ হচ্ছে
আই ইকাল টু পি আর টি বাই 100। তাহলে এখানে আমরা যখনই দ্বিতীয় বছরের সুদের ফর্মুলা ইউজ করব আই ইকাল টু পি আর টি বাই 100, তাহলে এখানে দেখো প্রিন্সিপালটা কিন্তু আর প্রথম বছরের প্রিন্সিপাল কিন্তু হবে না, প্রথম বছরের প্রিন্সিপাল হবে না এখানে, যেহেতু চক্রবৃদ্ধির সুদ, সেই জন্য এই প্রিন্সিপালের সঙ্গে প্রথম বছরে যে সুদ আছে 125, এটা কিন্তু অ্যাড হয়ে গিয়ে দ্বিতীয় বছরের আসল হবে। তাহলে ইনটু সুদের হার আর ইনটু টি মানে 1 ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই কত হচ্ছে আমাদের 100। তাহলে দ্বিতীয় বছরের সুদ বা করো, দ্বিতীয় বছরের সুদ কত হচ্ছে, এখানে পেয়েছিলাম 130 টাকা, আর এদিকে দেখা আছে উপরে আছে আসল হচ্ছে পি প্লাস 125, যেহেতু প্রথম বছরের সুদ 125, ওটা অ্যাড হয়ে গিয়ে আসল হয়েছে। এবার ইন্টু আর ইন্টু 1, এবার এটা সবটা গুণ করে দাও ভিতরে, তাহলে আর ইন্টু পি কত হবে, পি আর প্লাস 125 ইন্টু আর ডিভাইডেড বাই কত হবে 100, ডিভাইডেড বাই 100। বা এবার করো এটা ইন্টু এটা গুণ করলে হচ্ছে 13,000 হয়ে যাচ্ছে এদিকে। আর পিআর এর ভ্যালু এই যে দেখো প্রথম সরল সুদ থেকে পিআর এর ভ্যালু বের করেছো 12,500 টাকা প্লাস 125 ইন্টু আর করলে 125 আর হবে। বা এবার করছে এই 13,000 থেকে এই 12,500 বিয়োগ করে দিলে কত হবে, এদিকে 500 টাকা, আর এদিকে হবে 125 আর হবে। এবার কি হচ্ছে, বা এখানে আর একটু দেখো ভালো করে, আর ইকুয়ালস টু কি লেখা যাবে, তাহলে আর ইকুয়ালস টু 500 ডিভাইডেড বাই 125, তাহলে 125 দিয়ে 500 কাটলে কত হবে 4, তাহলে হচ্ছে 4 হলো আমাদের উত্তর। তাহলে এখানে কি বলেছিল যে সুদের হার হবে বার্ষিক কত, তাহলে আর ইকুয়ালস টু আমরা কত দেখতে পারলাম, আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের কাছে 4%, ঠিক আছে। তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে 4%, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে তার উত্তরটা, ঠিক আছে। এবার কি হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্ট দেখলাম, ওই কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমাদের এই প্রথম উত্তরটা বের করতে আমাদের সাহায্য করলো। এবার চলে আসবো আমরা সেকেন্ড প্রশ্নতে। সেকেন্ড প্রশ্নটা দেখে নাও তোমরা কি বলেছে, কি বলেছে, রুট 72 থেকে কত বলেছে, রুট 32 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। আচ্ছা কি বলেছে দ্বিতীয় নম্বর প্রশ্নটা, বলেছে রুট 72 এটা থেকে বিয়োগ করতে বলেছে রুট 32, তাহলে এর বিয়োগফলটা কত হবে। তাহলে তোমরা সবাই 72কে ভাঙাতে জানো, ঠিক আছে। তাহলে 72কে যদি ভাঙিয়ে দিই তাহলে কত, 2 36 72, আর এখানে দিয়ে দাও 6 6 36 দিয়ে দাও, তাহলে দুটো 6 একটা 2, তাহলে রুটের ভিতরে দুটো 6 থাকলে আমরা কি করি, একটা বাইরে বের করে দিই, তাহলে রুট 72কে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি 6√2, ঠিক আছে, মাইনাস। এবার 32কে ভাঙিয়ে নাও, 32কে দেখো ভাঙলে 2 দিয়ে ভাঙলে 2 16 32, আর 4 4 16, এখানেও কি হচ্ছে 32কে ভাঙলে দুটো 4 আসবে, আর যেহেতু 32-এর মাথায় রুট আছে তাহলে দুটো 4 যদি থাকে তাহলে বাইরে একটা 4 বাইরে বেরিয়ে আসবে, আর একটা 2 কিন্তু সিঙ্গেল ছিল, তাহলে 2 কিন্তু রুটের ভেতরে থাকবে। তাহলে এবার আমরা বিয়োগ করে দিতে পারবো, যে 6টা √2 থেকে 4টা √2 বাদ দিলে দুটো √2 পড়ে থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, 2√2 অ্যান্সার। কিন্তু এখানে অপশনগুলো দেখো ভালো করে, প্রথমেরটা বলেছে 2√10, আর পরেরটা হচ্ছে 4√2 3√2, আর একটা 2√5 দিয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদের উত্তরের সাথে একটাও মেলেনি, তার মানে উত্তরটা আমাদের এখানে ভুল দেওয়া আছে। হ্যাঁ, তাহলে উত্তরটা কত হবে, 2√2 হবে তোমাদের উত্তরটা। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ কি বলেছে দেখে নাও, কি বলেছে কোশ্চেন নাম্বার 3, বলেছে একটি বৃত্তে এবি ও বিসি দুটি জ্যা পরস্পরের উপর লম্ব, বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি এবং এবি ইকুয়ালস টু কত বলেছে, এবি ইকুয়ালস টু 6 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত হবে, বিসি এর দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো কোশ্চেনটা কিন্তু খুবই সহজ, যদি আমরা কোশ্চেনটাকে ভালো করে রিড করে ছবিটা এখানে, তাহলে এখানে বলেছিল দুটো যে আছে এবি আর একটা বিসি, তাহলে আমরা ধরে নাও প্রথম যে এটাকে বললাম
প্রথম যে এইটাকে একটা জ্যা নিচ্ছি, লম্ব ভাবে নেব, দুটো জ এমন ভাবে থাকবে যাতে করে পরস্পরের উপর লম্ব অবস্থায় থাকে। তাহলে এটাকে আমরা ধরলাম এ, এটাকে বি আর এটাকে সি। তাহলে এ বি আর বিসি দুটো জ্যা পরস্পরের সাথে লম্ব অবস্থায় আছে, ঠিক আছে। এবার বলেছিল আমাদেরকে যে এ বি কত বলেছে, ওদের ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার হবে, আর এ বি বলেছে 6, এ বি বলেছে 6 আর ব্যাসার্ধ কিন্তু আমাদের 5 সেন্টিমিটার বলে হয়েছে। তাহলে বলছে বিসি দৈর্ঘ্য কত, এই যে বিসি রয়েছে এটার দৈর্ঘ্য। তাহলে আমরা কি করব, এ আর সি এই দুটোকে জয়েন করে দিলাম, ঠিক আছে। এসি কে আমরা জয়েন করে দিলাম, খুব ভালো করে জয়েন করে দিলাম। তাহলে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এসিটা কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। এবার কি হচ্ছে, তাহলে আমাদের এই বিসি কত, এইটা জানতে চেয়েছে বিসিটা কত হবে। আর আচ্ছা ব্যাসার্ধ বলেছে 5, তাহলে ব্যাসার্ধ ও হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে ও এ একটা ব্যাসার্ধ, মানে এটা একটা 5, ও সি হচ্ছে একটা ব্যাসার্ধ, এটাও তাহলে 5। তার মানে এসিটা টোটালটা কত হয়ে গেল, তাহলে এসি ইকুয়ালস টু হচ্ছে 10 আর এ বি ইকুয়ালস টু বলা ছিল 6। তাহলে জানতে চেয়েছে বিসি ইকুয়ালস টু কত হবে। তা তোমরা সকলেই জানো যে এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, এটা ভূমি আর এটা লম্ব। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার মান বসাও, এসি হচ্ছে 10 তার স্কোয়ার, এ বি হচ্ছে 6 তার হোল স্কোয়ার প্লাস বিসি তার হোল স্কোয়ার, और 100 ইকুয়ালস টু 36 প্লাস বিসি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে और 100 মাইনাস 36 করলে কত হবে, 64 ইকুয়ালস টু বিসি তার হোল স্কোয়ার, और বিসি ইকুয়ালস টু কি হবে, রুট 64 মানে হচ্ছে 8। তাহলে বিসি কত হয়ে গেল আমাদের 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে। বিসি কত হয়ে গেল আমাদের কাছে, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে উত্তরটা কি বলেছিল যে প্রথম এ অপশানে 8 সেন্টিমিটার আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার চলে যাব আমরা কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ দেখো কি বলেছেন, যে tan থিটা প্লাস কট থিটা, tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে tan 13 থিটা কট 13 থিটার মান কত হবে। খুবই ইজি অঙ্ক, দেখে নাও। tan থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু বলেছে 2। তো এখানে ভালো করে লক্ষ্য করবে, tan আমরা যদি থিটার ভ্যালু যদি 45 ধরি, থিটা ইকুয়ালস টু 45, তাহলে tan 45 কত 1, cot 45 কত 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনের থিটা ইকুয়ালস টু আমরা বুঝতে পারলাম তাহলে 45 ডিগ্রি আছে। এবার আমাদের জিজ্ঞেস করেছিল tan 13 থিটা প্লাস cot 13 থিটা এর ভ্যালু কত হবে। তাহলে আমরা জানি tan 45 বসিয়ে দেবো এখানে, tan 13 45 ডিগ্রি প্লাস cot 13 45 ডিগ্রি, যেহেতু থিটা ইকুয়াল টু 45, তাহলে tan 45 ইকুয়ালস টু 1, তার পাওয়ার 13 নিলে 1 হবে, cot 45 1 তার পাওয়ার 13 নিলে 1 হবে, তাহলে 1 প্লাস 1 যুক্ত করলে কত 2 হবে। তাহলে এখানে উত্তরটা কত হবে, tan 13 থিটা প্লাস cot 13 থিটার ভ্যালু কত হবে, অপশন তোমাদের হচ্ছে সিতে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার হচ্ছে তোমাদের চলে আসবে নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 25% কমানো হলো, তাহলে বলছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনক দুটির আয়তনের অনুপাত কত হবে। এরকম টাইপের একটা কিন্তু প্রশ্ন তোমাদের এমসিকিউতে থাকবে পরিমিতি থেকে। তাহলে একটা প্রথমে ধরো একটা ঘনক ছিল, এই ঘনক প্রথমে একটি ঘনক যার প্রত্যেকটা বাহু ছিল ধরে নাও এ, প্রতিটা ঘনকে, তাহলে প্রতিটা বাহু যদি এ হয় তাহলে ঘনকের প্রত্যেকটা বাহু এ হলে তার আয়তন ইকুয়ালস টু কি হয়, বাহু কিউব, মানে এ কিউব হয়ে গেল। এবার এই ঘনকটা কি হচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে, কি করে, বাহুটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এর যদি 25% কমানো হয়, তাহলে এর 25% কত, মানে এ ইন্টু 25/100, তাহলে 25 কতই কাটবে, 25 4 100, তার মানে হচ্ছে a/4। তাহলে যা বাহু ছিল এ তার থেকে কি হচ্ছে a/4 কমিয়ে দিচ্ছে, তার মানে আগে ছিল এ এখন হয়ে যাবে a/4 কমিয়ে দিচ্ছে। তাহলে কত হচ্ছে, এ লসাগু নিয়ে নাও, 4a মাইনাস এ, তাহলে অ্যাকচুয়ালি কত হলো 3a/4। তাহলে এখন
ঘনকটির প্রত্যেকটা বাহু কত কমে গিয়ে কত হচ্ছে 3a/4। তাহলে ঘনকটি ধারণা খুবই ছোট হয়ে গেল, যেহেতু প্রত্যেকটা বাহুকে 25% করে কমিয়ে দিচ্ছে। তাহলে এই হচ্ছে পরিবর্তিত ঘনকটা। তাহলে এর প্রত্যেকটা বাহু কত 3a/4। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে বাহু কিউব, তার মানে 3a/4 তার কিউব। তাহলে কত হচ্ছে 3 কিউব করলে 27, a কিউব বাই 4 কিউব করলে 64। এবার কোশ্চেনটা জানতে চেয়েছিল যে মূল ও পরিবর্তিত ঘনক দুটির আয়তন কত হবে। তাহলে মূল ঘনকটির আয়তন কত হচ্ছে a কিউব ইস টু পরিবর্তনটা কত হচ্ছে 27/64 তার কিউব। এটা ইকুয়ালস টু করে নাও। তাহলে a কিউব ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1:27/64। এবার এই 64টার দিকে নিয়ে যাও, তাহলে 64:27। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন কত দিয়েছে? অপশন তোমাদের সিতে আছে, অপশন সিতে দেওয়া আছে 64:27। এবার চলে আসো 6 নম্বর। 6 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখে নাও। বলেছে যে x+1, x+2, x+3, x+4 সংখ্যা চারটি মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। হ্যাঁ, সাজানো আছে। তাহলে এদের মধ্যমা বলা আছে 2.5 হলে x এর মান কত হবে? তাহলে হচ্ছে চারটা সংখ্যা x+1, x+2, x+3 আর একটা হচ্ছে x+4। তাহলে এদের মধ্যমার ফর্মুলা আমরা কি জানি, যে কটা সংখ্যা আছে 1, 2, 3, 4টা, মানে জোড় সংখ্যায় সংখ্যাগুলো আছে। তাহলে আমরা মধ্যমা কি পাবো? তাহলে এদের মিডিল মাঝখানে কি হচ্ছে, এখান থেকে প্রথম দিক থেকে একটা বাদ, পরের দিক থেকে একটা বাদ, তাহলে মাঝে যে দুটো থাকলো তাদের গড়। তার মানে হচ্ছে x+2 প্লাস x+3 বাই কত হবে 2, মানে মাঝের সংখ্যা দুটোর গড়ই হচ্ছে তাদের মধ্যমা। আর দিস ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া ছিল মধ্যমা কত হবে 2.5। তাহলে এখান থেকে x বের করতে হবে, বা বের করে নাও। তাহলে x প্লাস x করলে 2x, আর 2 প্লাস 3 করলে 5, আর 2 ইন্টু 2.5 করলে 5। ঠিক আছে, তাহলে হচ্ছে 2x ইকাল টু কত হবে 5 মাইনাস 5, আর 2x ইকাল টু হচ্ছে 0। দেয়ারফর x ইকাল টু কত হবে 0/2 মানে 0। দেয়ারফর x এর ভ্যালু কত হলো অ্যাকচুয়ালি 0। তাহলে এখানে বলেছিল x এর মান কত হবে, x এর মান হবে তোমাদের তাহলে a, অপশন a হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই এমসিকিউ প্রশ্নটা সলভ করলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব যে এর শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যার প্রশ্নগুলো সলিউশন নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, আর তোমাদের যদি কোনো টপিক আরও মনে হয় যে স্যার এই টপিকটা বুঝিয়ে দিলে ভালো হবে, তাহলে সেই টপিকটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো টাটা সবাইকে।